Hello everyone, welcome to another video of English grammar. In our previous class we have learned about noun. অর্থাৎ আগের ক্লাসে আমরা পার্শ্ব স্পিচের যে প্রথম ভাগ নাউন সম্পর্কে জেনেছি। আজ আমাদের আলোচ্য প্রোনাউন। Today we are going to discuss about pronoun. First of all, the definition of pronoun. অর্থাৎ প্রোনাউনের সংজ্ঞা যদি বলি, নাউন বা নাম পদের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড ব্যবহৃত হয় তাদের আমরা প্রোনাউন বলব। অর্থাৎ একটু বিশদে বললে, আমরা বারবার নাউনগুলো ব্যবহার না করে যদি আমরা তার পরিবর্তে এমন কিছু ব্যবহার করি যেগুলো সেই নাউনগুলোকেই রিপ্রেজেন্ট করবে, তাদের আমরা প্রোনাউন বলব। যেমন একটা উদাহরণস্বরূপ, আমি রাম এবং শ্যাম তিন বন্ধু। আমি রাম শ্যাম তিনজনে একসাথে স্কুলে যাই। আমি রাম শ্যাম বিকালে মাঠে ফুটবল খেলতে যাই। এই বারবার আমি রাম শ্যাম এগুলো না বলে একবার বলার পরে যদি আমরা ওটাকে আমরা দিয়ে বলি, অর্থাৎ আমি রাম শ্যাম তিনজন খুব ভালো বন্ধু, আমরা একসাথে বিদ্যালয়ে যাই, আমরা বিকালে মাঠে ফুটবল খেলতে যাই, তাহলে কথাটা অনেক বেশি ভালো শোনাচ্ছে। তাই এই ধরনের ব্যবহার আমরা প্রোনাউন দিয়ে করে থাকি। বোঝা গেল? তাহলে নাউন বা নামপদের পরিবর্তে আমরা যে সমস্ত ওয়ার্ডকে ব্যবহার করছি তাদের বলা হবে প্রোনাউন। ইংরেজিতে বললে, এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড টু রিপ্লেস আ নাউন ইন আ সেন্টেন্স, হেল্পিং টু অ্যাভয়েড রিপিটেশন অ্যান্ড মেক সেন্টেন্স ক্লিয়ারার অ্যান্ড মোর এফিসিয়েন্ট। অর্থাৎ একটি প্রোনাউন বা সর্বনাম হলো সেই শব্দ যা ব্যবহৃত হয় একটি নাউনকে যখন আমরা বাক্যে ব্যবহার করি তাকে রিপ্লেস করার জন্য, এবং যাতে করে পুনরুক্তি দোষটা না থাকে এবং বাক্যটিকে আরো পরিষ্কার এবং আরো সুচারু বা নিপুণ করে তোলা যায়। এই হচ্ছে প্রোনাউনের সংজ্ঞা। এবার আমরা আসবো প্রোনাউনের প্রকারভেদ। প্রোনাউনের কিন্তু অনেকগুলি প্রকারভেদ রয়েছে। একটা ক্লাসে হয়তো সবগুলি আলোচনা করা সম্ভব নয়, আমরা চেষ্টা করব অন্তত 4 থেকে 5টা ভাগ নিয়ে আজকে আলোচনা করার জন্য। কিন্তু তার আগে জেনে নিই যে মোট কয় প্রকার প্রোনাউন রয়েছে। প্রোনাউন 9 প্রকারের রয়েছে। এক এক করে সেগুলোর নাম বলি। প্রথম ভাগ হলো পার্সোনাল প্রোনাউন, দ্বিতীয় পসেসিভ প্রোনাউন, তৃতীয় ইনডেফিনাইট প্রোনাউন, চতুর্থ ইন্টারোগেটিভ প্রোনাউন, পঞ্চম রিলেটিভ প্রোনাউন, ষষ্ঠ রিফ্লেক্সিভ প্রোনাউন, সপ্তম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অষ্টম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর নবম ভাগ হলো রেসিপ্রোকাল প্রোনাউন। আরো একবার শুনে নিই। পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, indefinite pronoun, interrogative pronoun, relative pronoun, reflexive pronoun, demonstrative pronoun, distributive pronoun and reciprocal pronoun. এর বাইরেও কোনো মতে আরেকটা ভাগ, সূক্ষ্ম ভাগ আর কি, যেটা ইন্টেন্সিভ প্রোনাউন হিসাবে বলা হয়ে থাকে। তবে সব ক্ষেত্রে এটা ধরা হয় না, কিন্তু আছে। আমরা একটু সূক্ষ্ম বিচার বিবেচনা করি তাহলে ওই সেলফ বা সেলফস যোগে গঠিত যে প্রোনাউনগুলি তার মধ্যেই আবার একটু ছোট্ট ভাগে আমরা ইন্টেন্সিভ প্রোনাউনকেও ধরতে পারি। তাহলে দেখতে গেলে 10টাও ভাগ করা যেতে পারে। জেনারেলি 9টা করা হয়, কোনো ক্ষেত্রে আবার কেউ 8টা ভাগও দেখান। ঠিক আছে? তো মোটামুটি এই ধরনের 9টা ভাগ আমরা যদি ধরি তাহলে প্রোনাউনের ক্লাসিফিকেশনটা কমপ্লিট হবে। প্রথমে আমরা আলোচনায় আসবো পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ যেগুলি কোনো ব্যক্তিকে মূলত তার পরিবর্তে বসতে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে, কোনো ব্যক্তি বা মানে বস্তুটা কম হয়, এখানে ব্যক্তির পরিবর্তনটাই বেশি। পার্সোনাল তো তাহলে পার্সন থেকে আসছে পার্সোনাল। বস্তুটা লেখা হয়েছে একটাই কারণে, কিছু বিশেষ ক্ষেত্রে আমরা দেখবো, যেমন থার্ড পার্সনের ক্ষেত্রে বস্তুর ব্যাপারটা আসে, সেই জন্য ব্র্যাকেটে রাখা হয়েছে।
কিন্তু সাধারণত কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন বসে, ব্যক্তি নামের পরিবর্তে, তাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সংজ্ঞা বললে কি দাঁড়াচ্ছে না, এ পার্সোনাল প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট রিপ্লেসেস এ নাউন ফর স্পেসিফিক পার্সন অর থিং। থিংটা মাইনর, such as I, you, he, she, etc. But here it, that it represent to some thing. এই জন্যই বস্তু কথাটা রাখা হয়েছে। এই পার্সোনাল প্রোনাউনের আবার 3টি ভাগ আছে, আমরা জানি। সেগুলোকে ভাগ করলে দাঁড়ায় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। আর এই পারসন সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়তো অনেকেরই রয়েছে। তো এক্ষেত্রে এই যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, এগুলো কিন্তু কেবল ব্যক্তির জন্যই বসে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন কেবলমাত্র কোনো ব্যক্তির পরিবর্তেই বসে। আর থার্ড পারসনটা দেখা যায় ব্যক্তি বস্তু উভয়ের পরিবর্তে বসতে পারে। আমরা যদি আলাদা করে কিছু সংজ্ঞা নিই, ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি কি সংজ্ঞা যাবে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এই যে যেমন আই, উই, এগুলো আমরা ফার্স্ট পারসন, বা এই জাতীয় যে ওয়ার্ডগুলো থাকে, মি, আস ইত্যাদি। আর সেকেন্ড পারসনে আমরা জানি তুমি, তোমরা বা তোমাদের, এই জাতীয় কথা হলে সেকেন্ড পারসন, তাহলে এটাকে আমরা সেকেন্ড পারসন বলতে পারবো, ইউ, ইয়োর ইত্যাদি। আর থার্ড পারসন হচ্ছে এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে যা আছে সবগুলোই থার্ড পারসন। যেমন হি, সি, দে, হিম, দেম, হার, এগুলো। আর কিছু ওই যে বললাম ইটের কিছু ব্যবহার আছে, ঠিক আছে, যদি বাক্য দিয়ে বোঝাই, ঠিক আছে, ইট ইজ আই হু ফার্স্ট পোস্টেড ইট, অর্থাৎ আমি প্রথম যিনি এটা পোস্ট করেছিলাম। তাহলে এখানে ইট দিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি ইট হিসেবে ব্যবহার করছি, এবং ইটের ব্যবহারটা এখানে আছে। ইট ইজ 5 o'clock, এটাও কিন্তু পার্সোনাল প্রোনাউনের মধ্যেই পড়ে যাচ্ছে। তখন কোনো বস্তুকে কখনো কখনো রিপ্রেজেন্ট করে, কখনো বা বাক্য শুরু করার কাজেও ব্যবহৃত হচ্ছে। তো এই হলো পার্সোনাল প্রোনাউন। আশা করি অনুধাবন করা গেছে। দ্য নেক্সট পার্ট ইজ পসেসিভ প্রোনাউন। পরের ভাগ হলো পসেসিভ প্রোনাউন, অর্থাৎ পোসেশন। পোসেশন থেকে আসছে পসেসিভ কথাটা। পোসেশন কথার অর্থ কি? অধিকার বা মালিকানা। তাহলে পসেসিভ প্রোনাউন সেগুলোই হবে যেগুলোতে আমরা কোনো অধিকার বা মালিকানা প্রকাশ করব, ঠিক আছে, আমার, তোমার, তাদের, তার, এই সবগুলো বোঝাবো এখানে, সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। অর্থ থেকেই বোঝা যাচ্ছে। তাহলে যদি ডেফিনিশন ধরি কি হবে? দ্য প্রোনাউন্স হুইচ শো ওনারশিপ and stand alone in a sentence without a noun after them. This part is particularly important. কারণ পসেসিভ প্রোনাউনের সাথে সাথে কিছু পসেসিভ অ্যাডজেক্টিভও আমরা পরবর্তীকালে পাবো যখন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হবে। তো এইখানটায় একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, যেটা আমাদেরকে কোনটা পসেসিভ প্রোনাউন এবং কোনটাই বা পসেসিভ অ্যাডজেক্টিভ সেটা পরবর্তীকালে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে আমাদের। তাহলে কি আছে না, হুইচ শো ওনারশিপ, মালিকানা। মালিকানা মানে আমার, তোমার, তার, আমাদের, ইহার, অর্থাৎ কোথাও একটা মালিকত্ব, অধিকার বোধ, এগুলো বোঝাচ্ছে এই সমস্ত ওয়ার্ডস দ্বারা। কিন্তু আবার বলেছে যে একটা সেন্টেন্সে একা ব্যবহৃত হয় যেখানে তার পরে কোনো নাউন থাকে না। ঠিক এইটুকু বুঝলেই হবে। মানে আমরা যদি বলি দ্য বুক ইজ মাইন, বইটি আমার, দেখা যাচ্ছে এরপরে কিন্তু কোনো নাউন প্রয়োজন হচ্ছে না। এটাকে যদি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে বোঝাই তাহলে কি হবে? দিস ইজ মাই বুক, এটা আমার বই। তাহলে ডিফারেন্সিয়েশনটা ইজ ক্লিয়ার হিয়ার। কি না, এখানেও আমার বই বোঝাচ্ছে, এখানেও মালিকানা, কিন্তু এখানে এই ওয়ার্ডটার পরে নাউন আছে। আর আমরা জানি একটা অ্যাডজেক্টিভ সাধারণত একটা নাউনের আগেই বসে। তাহলে কি হলো এখানে? এই যে ফলোইং, মানে এই মাই ওয়ার্ডটাকে ফলো করছে কে? বুক ওয়ার্ডটা, তাহলে দ্যাট ইজ নাউন। ক্লিয়ার? এই নাউনটা ফলো করছে এবং এটা তার আগে বসছে বলে এটাকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলছি। যখন আমরা অ্যাডজেক্টিভে যাব তখন আরো ডিটেইলস এটা বলা হবে, কিন্তু আপাতত
পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভে যাতে কোনো রকম বিভ্রান্তি না আসে এটা বোঝানোর জন্য। বাট আগের বাক্যটা কি আছে? আগের বাক্যটা দ্য বুক ইজ মাইন, সেম অর্থ, কিন্তু এখানে ওয়ার্ডটা দেখো চেঞ্জ হয়েছে। এখানে ছিল মাই, এখানে মাইন, এন্ড দ্যাট ইজ পসেসিভ প্রোনাউন। এটা আমার, কিন্তু এরপরে কোনো নাউন নেই, তাই অ্যালোন ইন এ সেন্টেন্স উইদাউট এ নাউন আফটার দেম। আশা করি বোঝানো গেছে। এরপরে আমরা যাব ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন কি না? ইনডেফিনাইট কথার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট, তাহলে এই অনির্দিষ্ট কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে কোনো কিছু নির্দিষ্ট করে না বোঝাই যা। অনির্দিষ্ট তো আমরা তাকেই বলবো যেখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয় নেই। তাহলে এমন কিছু প্রোনাউন যেগুলো নির্দিষ্ট কোনো কিছুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে। যেমন ইউ মে চুজ এনিথিং, তুমি যা কিছু পছন্দ করতে পারো। ইউ মে চুজ এনিথিং মানে তোমাকে আমি পার্টিকুলারলি কিছু বলছি না, এখানে অনেক কিছু জিনিস আছে, তুমি তার মধ্যে যা খুশি পছন্দ করে নাও। আমি যদি বলতাম যে ওই চকলেটটা পছন্দ করে নাও বা ওই ড্রেসটা পছন্দ করে নাও, তাহলে কিন্তু একটা নির্দিষ্ট করে বোঝানো হতো। এখানে তা বলছি না, এখানে প্রোনাউন দিয়ে তেমনটা বোঝাচ্ছি যা কোনো কিছুকে নির্দিষ্ট করবে না। যেমন as per definition, a pronoun that does not refer to any person, amount or thing in particular. একটি সর্বনাম যেটা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। উদাহরণ দিলে কি আসছে? এই যে সামথিং, কোনো কিছু, এনিথিং যা কিছু, এনিওয়ান যে কেউ, এভরিওয়ান প্রত্যেকে। তাহলে এখানে কোনো নির্দিষ্ট কাউকে আমরা কিন্তু বোঝাচ্ছি না, তাই এটার নাম হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। আশা করি বোঝা গেছে। আজকের আলোচনার যেটা লাস্ট, অর্থাৎ আজকে আমরা 4টেই শিখবো, যেগুলো বাকি থাকবে আমরা পরের ক্লাসে আবার জানবো। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, ইতিমধ্যে আমরা 3টে শিখেছি। পার্সোনাল প্রোনাউন জেনেছি, পসেসিভ প্রোনাউন জেনেছি, ইনডেফিনাইট প্রোনাউন জানলাম। এখন জানবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কথার অর্থ কি না? প্রশ্নবোধক। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা বলেছিলাম প্রশ্নবোধক বাক্য, কিন্তু এখানে বাক্য তো না, এখানে প্রোনাউন, সর্বনাম। তাহলে কোনো অপরিচিত বা অজানা ব্যক্তি, বস্তু বা পছন্দ সম্পর্কে প্রশ্ন করতে যে প্রোনাউনগুলি ব্যবহৃত হয়, অর্থাৎ এক কথায় প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয়, যদিও এরও কিছু লিমিটেশন আছে, কিছু পার্টিকুলার কিছু ওয়ার্ড বেশি করে ব্যবহৃত হয়, সেগুলো আমরা পরে আসছি। Interrogative pronoun are those words which introduce question about unknown people, things or choices. If we want to know the definition, সংজ্ঞা কি বলছে না? ইন্টারোগেটিভ প্রোনাউন হলো সেই শব্দগুলি যেগুলি আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে ব্যবহৃত করে কি সম্পর্কে? অ্যাবাউট আননোন পিপল, অজানা কোনো ব্যক্তি, আননোন থিংস অর এনি আননোন চয়েসেস। As for example, we can take those, who, whom, which, what, whose। মূলত এই 5টাকেই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এছাড়াও কিছু রয়েছে, আবার কিছু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও রয়েছে। আবার একই ওয়ার্ডগুলোকে আমরা আবার রিলেটিভ প্রোনাউনেই পাবো। ঠিক আছে, তাদের ফাংশন আলাদা, কিন্তু এখানে ফাংশনটা কি না? প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে। যেমনটা আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে অনেক ডব্লিউএইচ ওয়ার্ড তারা কিন্তু রিলেটিভ প্রোনাউন্স হয়, এবং রিলেটিভ নয়, ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। তাহলে এই ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা আজকে জানলাম যে সেই সমস্ত প্রোনাউনকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো যেগুলো মূলত কোনো অজানা অচেনা ব্যক্তি, অজানা কোনো পছন্দ বা কোনো বস্তু সম্পর্কে আমাদের প্রশ্ন করতে ব্যবহৃত হয়। আজকের ক্লাসে এইটুকুই। বাকি যে আর 5টা ভাগ রয়েছে সেগুলো নিয়ে আমরা শীঘ্রই পরের ক্লাসে আসছি। ততক্ষণ সকলে ভালো থাকবে, শুভেচ্ছা এবং